শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। আজ থেকে শুরু হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, যা ভারতবর্ষের হৃদয় নামে পরিচিত, সেই মধ্যপ্রদেশকে ঘুরে দেখার গল্প। মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা, সেখানকার সংস্কৃতি, সেখানকার মানুষের জীবনযাত্রা, খাওয়া দাওয়া, জীবন দর্শন সব কিছুকেই আগামী বেশ কতগুলি পর্বের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। আর আমাদের আজকের গল্প শুরু হচ্ছে কলকাতা থেকে প্রায় 1144 কিলোমিটার দূরে অবস্থিত মধ্যপ্রদেশের একেবারে পূর্ব দিকের শহর জব্বলপুর থেকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। মধ্যপ্রদেশ সিরিজের প্রথম পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। এই মধ্যপ্রদেশে আমরা মোট 5টি জায়গা কভার করব। তার মধ্যে প্রথমেই আমরা এসেছি জব্বলপুরে। আজকের ভিডিওতে থাকবে কিভাবে কলকাতা থেকে জব্বলপুর আসবেন, জব্বলপুরে কি কি ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কি কি খাবার স্পেশালিটি আছে, টোটাল কত খরচ পড়বে, কতদিন লাগবে, বছরের কোন সময় এখানে আসবেন, আরও যাবতীয় তথ্যের খুঁটিনাটি। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের মধ্যপ্রদেশ সিরিজটি পরপর পর্বে আসতে থাকবে, সেগুলো দেখে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আপাতত চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো, 5 অক্টোবর, এখন দুপুর 12:35 আর আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছি আমাদের আজকের ট্রেন 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। 8 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব এখন আমরা। এই ট্রেনটা জেনারেলি 8, 9 অথবা 12 এই 3টে প্ল্যাটফর্মের মধ্যেই দেয়, তো সময় নষ্ট না করে চলুন 8 নম্বরের দিকে চলে যাই। ট্রেন ঢুকে গেল, শক্তিপুঞ্জ এক্সপ্রেস টাইমেই ছাড়বে মনে হচ্ছে। এখন হাওড়া থেকে ট্রেন থাকলে একটাই ভয় লাগে যে ঠিকঠাক টাইমে ছাড়বে কি না, তো এটা এখনো পর্যন্ত টাচউড মনে হচ্ছে ঠিকঠাকই ছাড়বে। 8 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে ট্রেনটা। এখন ঠিক 1:10 বাজে, একেবারে কাঁটায় কাঁটায় 1:10-এই আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। আর এরপরে আমরা যাব বর্ধমানে, মানে 2:07 এই ট্রেনটা বর্ধমানে গিয়ে পৌঁছবে। সিট খুব ভালোই আছে, সাইড লোয়ার সিট, কিন্তু একটাই সমস্যা, দরজার একেবারে পাশে। 1:35 বাজে, ট্রেন বেশ ভালোই ছুটছে আর আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। হাওড়া স্টেশন থেকেই একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই আজকে লাঞ্চ সারবো। 100 টাকা করে নিয়েছে এই বিরিয়ানিটা। ও, প্যাকিংয়ের জন্য 110 টাকা। ভালো। এই ফাঁকে আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ট্রেনের ভাড়াটা একবার দেখে নিন, আর এই ট্রেনটি ছাড়াও আর কোন কোন ট্রেন কলকাতা থেকে জব্বলপুর যায় সেটাও দেখে নিতে ভুলবেন না। 2:07 ঢোকার কথা ছিল বর্ধমানে, এখন 2:20 হয়েছে। একটু লেট করেছে ট্রেনটা, কারণ মাঝখানে তুমুল বৃষ্টি হয়েছে রাস্তাটায় আস্তে আস্তে, মানে জাস্ট গুড়াপ স্টেশনটা ক্রস করলো আর মুষলধারে বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে গেল। মানে এরকম বৃষ্টি ট্রেনে বসে বোধহয় এই প্রথমবার দেখলাম। যাই হোক, বর্ধমানে চলে এসছে 2:20-তে। এখানে 5 মিনিট স্টপেজ টাইম, তারপর এখান থেকে বেরিয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়াও মোটামুটি শেষ। আর যেহেতু ট্রেনটার টাইমিং খুব ভালো আছে, বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। সাড়ে 4টে বাজে, ট্রেন আমাদের বরাকর স্টেশন ছেড়ে দিল। খাওয়া দাওয়া সেরে উঠে যা একখানা ঘুম দিলাম না। বরাকর স্টেশনের পরে ওই যে বরাকর নদী আর তারপরে যে ব্রিজটা ক্রস করলো, অ্যাকচুয়ালি ওই ব্রিজটা হচ্ছে কুমারডুবি ব্রিজ। মানে ওই যে নদীটা বরাকর নদী, ওই নদীর মধ্যেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে চলে এলাম, আর ঝাড়খণ্ডে আমাদের এই প্রথম স্টেশন হচ্ছে কুমারডুবি। কুমারডুবিতে ট্রেন চলে এসছে। বরাকর থেকে কুমারডুবি একদমই অল্প দূরত্ব, 3-4 মিনিটই সময় লাগলো। আর আমরা আমাদের আজকে সেকেন্ড স্টেট ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ঘড়িতে এখন 5:30 বাজে আর আমাদের ট্রেন চলে এলো
ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শিল্পনগরী এবং মহানগরী ধানবাদ স্টেশনে। এটা কত নম্বর প্ল্যাটফর্ম আমি জানি না, তবে বোথ সাইডে প্ল্যাটফর্ম রয়েছে। আর এইখানে ট্রেনটার হল্ট হচ্ছে 10 মিনিট ছিল, কিন্তু আমাদের ট্রেন এখানে বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। 5:43 এখান থেকে ছাড়বে। আর এখান থেকে প্রায় আর 13 কিলোমিটার পরেই রয়েছে খাতরাস, আর তারপরে আরও 21 কিলোমিটার পরে রয়েছে চন্দ্রপুরা জাংশন। ট্রেন থেকে কেনা এই ব্রেড অমলেট আর বাড়ি থেকে আনা কিছু কুকিজ, এই দিয়েই সন্ধ্যের টিফিনটা সারলাম। $422 কিলোমিটার পথ চলা শেষ। এখন আমরা ঢুকছি রে স্টেশনে। ঘড়িতে এখন সময় 10:40, মানে রাত 10:40। রে স্টেশন ক্রস করলাম আমরা। 422 কিলোমিটার পথ চলা শেষ। আমি জানি না স্টেশনটার নাম রে কেন হয়েছে, সত্যজিৎ রায়ের নাম থেকে যদি হয় তাহলে আমি জেনে দেখবো সেটা। জার্নিটা খুব স্মুথ, ট্রেনটা খুব ভালো যাচ্ছে, এমনিতে কোনো অসুবিধা নেই। ডিনার হয়ে গেছে। আর এখন আমরা ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি, এরপর আমরা ঢুকবো ইউপিতে, তারপর আমরা যাব মধ্যপ্রদেশে। মানে টোটাল 4টে স্টেট কভার করে এই ট্রেনটা। আপাতত আপনাদের সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। বাই বাই। ট্রেন যখন 435 কিলোমিটার পথ পেরিয়ে ম্যাকলাস্কিগঞ্জ রেলওয়ে স্টেশন ঢুকলো, তখন চোখে অনেকখানি ঘুমের আবেশ। তাও নতুন জায়গা, নতুন রাজ্য আর নতুন বেড়ানোর উত্তেজনায় ঘুম আসতে আজ কিছুটা দেরি হচ্ছিল। তার সাথে ট্রেনের এই শব্দ, দুলুনি আর কম্পার্টমেন্টের ভিতরের এক অদ্ভুত নিস্তব্ধতাকে অনেকক্ষণ অনুভব করবার পর কখন যে চোখে নেমে এলো গভীর ঘুম, তা টেরই পেলাম না। গুড মর্নিং ফ্রম বার্গওয়ান। আমরা সিংরাউলি স্টেশন থেকে বেরিয়ে আসলাম, এনার্জি ক্যাপিটাল অফ ইন্ডিয়া থেকে। আর তারপরে এখন আমরা ঢুকছি বার্গওয়ান স্টেশনে। 815 কিলোমিটার পথ চলা আমাদের প্রায় শেষ, তবে ট্রেন কিন্তু লেট আছে। এই স্টেশনে ঢোকার কথা ছিল 6:50, আর এখন ঘড়িতে সময় 8:21। তাহলে বুঝতেই পারছেন যে ট্রেনটা অনেকটাই লেটে চলছে। জানি না এই লেট মেকআপ দেবে কিনা, যদি না দিতে পারে তাহলে কিন্তু আজকে আমাদের পুরো দিনটাই মাটি হবে। যাই হোক, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর এখন গরম গরম চা নিয়ে নিয়েছি সকালের। চাটা ভালো করেছে আজকে। চলে এসেছি আমরা বার্গওয়ান স্টেশনে। এটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের সেকেন্ড স্টেশন আমাদের। ওবরা ড্যাম ছিল উত্তরপ্রদেশের লাস্ট, আর সিংরাউলি ছিল মধ্যপ্রদেশের ফার্স্ট স্টেশন। আমরা মধ্যপ্রদেশ ঢুকেই পড়েছি। আজকে আমাদের 4 নম্বর স্টেট, ফাইনাল স্টেট। নটা 20 হয়েছে, ট্রেন সরাইগ্রাম এসে পৌঁছলো। মানে 1144 কিলোমিটারের মধ্যে 851 কিলোমিটার রাস্তা আমরা চলে এলাম। কিন্তু সমস্যা হচ্ছে, এখানে আসার কথা ছিল সকাল 7:30টায়, সেটা 9:20 এসে পৌঁছলো। সরাইগ্রামে 2 মিনিট দাঁড়াবে। এখন দেখাচ্ছে তো জব্বলপুরে ওয়্যার ইজ মাই ট্রেনে 2:20, মানে রাইট টাইম। আমি জানি না, এই 2 ঘন্টা যদি মেকআপ করতে পারে তো খুবই ভালো হয়। একটু আগে ব্রেকফাস্ট করলাম ব্রেড অমলেট দিয়ে। অ্যাকচুয়ালি এই ট্রেনটাতে প্যান্ট্রি কার না থাকলেও সাইড প্যান্ট্রি আছে, ওই টুকটাক ছোটোখাটো খাবার, মানে স্ন্যাক্স টাইপের, চা, এগুলো পাওয়া যায়। আর এমনি লাঞ্চ ডিনারের জন্য খাবারের অর্ডার নিয়ে যাচ্ছেন ওনারা, সার্ভ করছেন। আলাদা করে প্যান্ট্রি কার না থাকলেও সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না আর কি। এই সরাইগ্রামে ট্রেনটা 2 মিনিট দাঁড়াবে। এখন 9:20 এসেছে, 9:22 নাগাদ ছাড়ার কথা। দেখি এখান থেকে কখন ছাড়ে, কারণ প্রত্যেকটা স্টেশনেই যতটা টাইম রয়েছে, স্টপেজ টাইম রয়েছে, তার থেকে একটু বেশি দাঁড়াচ্ছে। এমনি যখন ট্রেনটা চলছে ঠিকঠাকই চলছে, জানি না রাত্রে হয়তো একটু স্লো চলেছে। রাত্রে ঘুম ভালোই হয়েছে, অসুবিধার কিছু হয়নি। কিন্তু একদম দরজার পাশে থাকার একটা যেটা অসুবিধা, বারবার করে এই যে দরজা খোলা বন্ধটা হয়, এইটা একটা। আর কিছু মানুষ আছে যারা রাত্রিবেলা এইখানে সারাক্ষণ ঘুরে বেড়ায়, তাদের জন্য একটু সমস্যা হয়। যাই হোক, আপাতত হোপ ফর দ্য বেস্ট।
বাজে আমরা এলাম বিওহারিতে। এটা হচ্ছে মধ্যপ্রদেশের আরেকটা খুব সুন্দর স্টেশন, মাত্র দুটোই প্ল্যাটফর্ম রয়েছে। আসার কথা ছিল 8:52, এখানে এসেছে 10:55। 5 মিনিট হল্ট ছিল। এখান থেকে নিয়েছি পোহা, এটা দিয়ে একটু ব্রেকফাস্ট সারি। মাঝখানে একটু ব্রেড অমলেট খেয়েছিলাম যদিও। দারুণ করেছে পোহাটা, বাদাম টাদাম দিয়েছে। 20 টাকায় এতটা পোহা, অনেকটাই। বাহ, ট্রেন ছুটে চলুক তার গন্তব্যের উদ্দেশ্যে, আর এই সুযোগে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আমাদের মধ্যপ্রদেশের ট্যুর প্ল্যান। আমরা এই ট্যুর শুরু করছি জব্বলপুর থেকে। জব্বলপুর থেকে আমরা যাব পাঁচমারি, সেখান থেকে আমরা চলে যাব মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপাল কভার করে আমরা চলে যাব খাজুরাহো। খাজুরাহো থেকে আমরা কিন্তু সোজা চলে যাব মধ্যপ্রদেশের পশ্চিম দিকে ইন্দোরে। ইন্দোর থেকে উজ্জয়ন হয়ে আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণ শেষ করে আমরা আবার ফিরে আসব কলকাতায়। আপনারা কিন্তু এই ট্যুরটা ভেঙে ভেঙেও করতে পারেন, অথবা হাতে সময় থাকলে একসঙ্গেও করে ফেলতে পারেন। এখন সময় 1:30 আর আমরা আমাদের সেকেন্ড লাস্ট স্টেশন কাটনি সাউথে এসে গেছি। 1055 কিলোমিটার রাস্তা চলেই এসেছি। 1:15, 1:19 এখানে এসেছে। এখানে 5 মিনিট হল্ট ছিল, কিন্তু প্রতিটা স্টেশনেই এত লোক নামছেন, আর মানে আমাদের নেমে ভিডিও করতে করতে ট্রেন চালু হয়ে যাচ্ছে, সেজন্য কোনো স্টেশনেই সেইভাবে নামতে পারছি না। একটু আগে দাদারা বলছিলেন যে জেনারেল আর স্লিপারে প্রচণ্ড পরিমাণে ভিড়। এই ট্রেনটাও কিন্তু এখানে 11:15 আসার কথা ছিল, এতটা দেরি করে এসছে। মানে ওই যে লেটটা ছিল ওটা কিন্তু এখনও বহাল রয়েছে। যাই হোক, আমাদের কিন্তু জার্নিটা দারুণ লাগছে। দুপাশের রাস্তা খুব ভালো, খুব স্মুথ জার্নি, এসি একদম ঠিকঠাক আছে, আর মাঝে মাঝে টুকটাক খাবার দাবার উঠছে, খাচ্ছি। আশা করি এইভাবেই পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। জব্বলপুর ঢোকার আগে NH30 পাশ থেকে যাচ্ছি, একদম প্যারালালি গেছে রাস্তাটা। ওই দিক থেকে ডান দিক থেকে এসে একদম আমাদের পাশে চলে এলো। আর আমরা আমাদের আজকের একদম ফাইনাল ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। 24 ঘন্টার ওপর ট্রেনে, এবার নামতে পারলেই বাঁচি। যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি। 2:53-তে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে জব্বলপুর স্টেশনে, আর আমরা পৌঁছে গেছি জব্বলপুর। মধ্যপ্রদেশের প্রথম স্টপেজ আমাদের। মধ্যপ্রদেশকে আমরা খুব ভালোভাবে ডিসকভার করব। 5টা জায়গায় যাব। প্রথম জায়গা হলো এই জব্বলপুর। জব্বলপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। ওয়েস্ট সেন্ট্রাল জোনের এই জব্বলপুর স্টেশন কিন্তু অত্যন্ত জমজমাট, প্রচুর মানুষ নেমেছেন, এবং আমাদের এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসের এটাই ছিল লাস্ট স্টপেজ। 1146 কিলোমিটার পথের যাত্রা শেষ করে আমরা এখানে চলে এসেছি। এবার এখানে আমরা যেখানে নেমেছি একদম আমাদের সামনেই M1 কম্পার্টমেন্টের সামনে দিয়েই বাইরে যাওয়ার রাস্তা আছে। ফুট ওভারব্রিজ রয়েছে, সিঁড়ি ভাঙতে হবে না, সুন্দর ব্যবস্থা করা। সেটা দিয়ে আমরা স্টেশনের বাইরে যাব। হোটেল নেব, কোনো হোটেল বুক করে আসিনি। পুরো ট্রিপে আমাদের একটাও কোনো হোটেল বুক নেই, সব বুক করব। তারপরে আজকে সন্ধেবেলা কি করি সবটা দেখাবো, সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, ট্রেন থেকে নেমে ফুট ওভারব্রিজ দিয়ে হেঁটে দুদিক দিয়ে বেরোনোর জায়গা ছিল। 1 নম্বর আর বাইরে থেকে বেরোনোর জায়গা, আর 4, 5, 6 নম্বর প্ল্যাটফর্ম আর তার দিক দিয়ে বেরোনোর জায়গা। তো 4, 5, 6 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে যে বেরোনোর জায়গা আছে, এদিক থেকে আসলে বেশি হোটেল পাওয়া যাবে, সেজন্য আমরা এই সাইডটা দিয়ে বেরোলাম। এখান থেকে বেরিয়ে যেটা দেখছি, বাইরে খুব সুন্দর পার্কিং লট রয়েছে। এখানে 4 হুইলার পার্কিং রয়েছে, 2 হুইলারের প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে, অটো প্রচুর রয়েছে। এখানে আসার পরে অটোওয়ালারা মোটামুটি আপনাকে মাছির মতো ঘিরে ধরবে। আপনাদের যদি হোটেল বুকড থাকে তাহলে তো আপনারা অটো করে সেই হোটেলে চলে যেতে পারবেন, আর যাদের বুকড নেই তাহলে তারা সেইভাবে কথা বলে তারপরে হোটেলে গিয়ে চেক ইন করে ফেলবেন। আমরা একদম স্টেশনের পাশে একটা হোটেল রয়েছে, ম্যাক্স হোটেল, ওখানে গিয়ে কথা বলেছিলাম, কিন্তু সোল্ড আউট সব রুম। তাই এখন এই অটোতে করে আমরা কয়েকটা হোটেল দেখব, দেখে যেটা পছন্দ হবে সেখানে চেক ইন করবো।
আমরা চেক ইন করে গেছি হোটেল সমীর প্যালেসে। মোটামুটি স্টেশন থেকে 1 কিলোমিটারের মতো দূরত্বে। কয়েকটা হোটেল আমরা দেখেছি, ট্যারিফ বা রুম আমাদের খুব একটা পছন্দ হয়নি। ইনকাম ট্যাক্স অফিসের একেবারে উল্টো দিকে এই হোটেলটা রয়েছে, হোটেল সমীর প্যালেস। চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন এরিয়া। এইখানেই আমরা চেক ইন করলাম। এখানে চেক ইন করার পরে আমরা রুম পেয়ে গেছি, তবে যে রুমটা আমরা পেয়েছি ওটা পার্মানেন্ট নয়, ওটাতে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, আর কোনো রুম ফাঁকা নেই। খানিক বাদে ওয়েস্টার্ন টয়লেটওয়ালা রুমে আমরা চেক ইন করব। চলে এসেছি আমাদের রুমে, রুম নাম্বার 106। এই রুমটা আছে ফার্স্ট ফ্লোরে। রুমের মধ্যে প্রয়োজনীয় যা কিছু সবই আছে। যেটা আমার সবথেকে ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস একটা রুম। ফ্যান, এসি, আর এত বড় একটা ডাবল বেড, দুপাশে সাইড টেবিল, শোকেস, টিভি, ওদিকে আয়না, একটা জানলা রয়েছে রোড ভিউওয়ালা, আর এটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর যে রুমে আমরা শিফট করব সেটাতে সবই সেম থাকবে, জাস্ট ইন্ডিয়ান টয়লেট থাকবে না, টয়লেটটা ওয়েস্টার্ন থাকবে। এই রুমের ভাড়া আমাদের পড়েছে 1800 টাকা উইথ ব্রেকফাস্ট ইনক্লুডিং জিএসটি। ঘড়িতে এখন সময় ঠিক বিকেল 5:30। আমরা আমাদের হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি গৌরীঘাটের দিকে যাব বলে। একদম আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে নিয়েছি। এখান থেকে গৌরীঘাটের দূরত্ব 7.7 কিলোমিটার। ওখানে গিয়ে আমরা আজকে সূর্যাস্ত দেখব এবং সন্ধ্যা আরতি দেখব। তাড়াতাড়ি চলুন এখান থেকে চলে যাই গৌরীঘাট। যদি আমরা আর একটু আগে বেরোতে পারতাম তাহলে গৌরীঘাট থেকে দারুণ সুন্দর সূর্যাস্ত দেখা যেত। যদিও আমরা সময় নষ্ট করিনি একটুও, তবে যেহেতু 5:30 অলরেডি বেজে গিয়েছিল, তাই গৌরীঘাট পৌঁছতে পৌঁছতে সূর্যাস্ত হয়ে গিয়েছিল। রাস্তায় যাবার সময় তার কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছিলাম। তবে গৌরীঘাট পৌঁছানোর পর সূর্যাস্তের আভা মাখা নর্মদা নদী দেখে মন ভরে গেল। ঘড়িতে সময় হয়েছে 5:55। আমরা চলে এসেছি গৌরীঘাটে। আস্তে আস্তে পথে অটো থেকে যা দুর্দান্ত সানসেটটা দেখছিলাম না, কিন্তু বারবার অবস্ট্যাকলস আসছিল, সেজন্য ভিডিও নেওয়া যায়নি। এখন জাস্ট সূর্যাস্তটা হয়েছে আর আকাশে পুরো রক্তিম আভা। সামনে আমার গৌরীঘাট, অপূর্ব সুন্দর লাগছে। আজ কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পুজোর রাতে। আজকে হচ্ছে 2025 সালের প্রথম সুপার মুন। আজকে আকাশ একদম পরিষ্কার রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকেই আমরা আজকের পূর্ণিমার চাঁদ দর্শন করতে পারবো। এবং এই যে গৌরীঘাট, এই গৌরীঘাটে কিন্তু সন্ধে 7টা থেকে নর্মদা আরতি হবে। আমার সামনে নর্মদা নদী, নর্মদা নদীর তীরেই এই জব্বলপুর। আর এই নর্মদা আরতি দেখতে কিন্তু প্রচুর মানুষ আসেন, আমরাও এসেছি। এখন নদীতে বোটিং করব, তারপরে আরতি দেখব। প্রচুর দোকানপাট রয়েছে এখানে। গৌরীঘাট থেকে এবার আমরা বোটিংয়ে যাচ্ছি। এখানে বোটিংয়ের নানান রকম ভাড়া রয়েছে। আমরা যেটা করছি, পুরোটা লম্বা রাউন্ড দেব, আর ওইদিকে একটা গুরুদ্বারা রয়েছে, ওই গুরুদ্বারাতেও যাব। তাতে আমাদের পার হেড 100 টাকা করে পড়ছে। আর যদি আপনারা গুরুদ্বারায় না যান তাহলে পার হেড 50 টাকা করে পড়বে। মা ধরো, দাদা একটু ধরুন। ভীষণ সুন্দর বোটগুলো। আর এখন নর্মদা নদীতে সাংঘাতিক জল, পুরো ডাল লেকের মতন লাগছে। বোটগুলোকে যে সুন্দর করেছে ব্যবস্থা। এখানে বসলাম। শুরু হয়ে গেছে আমাদের বোটিং, দেখি কতক্ষণ সময় লাগে। আর এই হলো পশ্চিম আকাশ, আর আমার সামনে নর্মদা নদী। কি অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ শান্তি। আর টেম্পারেচারের কথা যদি বলি, এখানে কিন্তু এখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফিল লাইকও 27 ডিগ্রি। ভীষণ মনোরম একটা ওয়েদার। আর নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নেই, সব কিছুরই ফুল টাওয়ার রয়েছে। পরিবেশটা ভীষণ পবিত্র এবং এই নর্মদা নদীর ঘাটকে কিন্তু স্থানীয় মানুষেরাও অত্যন্ত পবিত্র বলেই মনে করেন এবং নর্মদাকে এনারা দেবী হিসাবেই পুজো করেন। ঠিক যেমন আমরা আমাদের গঙ্গা নদীকে মা গঙ্গা হিসাবে পুজো করে থাকি, নর্মদা নদী কিন্তু এখানে পূজিত হয় প্রত্যেকটি মানুষের কাছে দেবী হিসাবেই। তাই আজ কোজাগরী পূর্ণিমার এই পুণ্য লগ্নে নর্মদা নদীতে নিজেরা আসতে পেরে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।
গৌরীঘাট গুরুদুয়ারা থেকে ওই পাশের ঘাটটা দেখতেই পাচ্ছেন ঝলমল করে উঠেছে সন্ধে নামার সাথে সাথে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গৌরীঘাট গুরুদুয়ারায়। অপূর্ব সুন্দর এই গুরুদুয়ারা প্রাঙ্গণ। এখনও ভিতরে ঢুকিনি, বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে একটু উপরে উঠতে হয়। উপরে ওঠার পরে এই হলো প্রধান গুরুদুয়ারা প্রাঙ্গণ। মাথায় ঢাকা দেওয়ার কিছু একটা জিনিস অবশ্যই রাখবেন। देखो जो पानी है जय करो नदी जी को जय करो मैया की जय। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। সবাইকে শুভ বিজয়া এবং কোজাগরী লক্ষ্মী পুজোর অশেষ অশেষ শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। গুরুদুয়ারা থেকে নেমে আমরা চলে আসছি এখন। আর ঠিক আমার পিছনে রয়েছে নর্মদা মন্দির, মানে মূল যে নর্মদা মন্দিরটি নর্মদা নদীর একেবারে মধ্যভাগে অবস্থিত। সেই মন্দিরটি প্রায় ডুবে গেছে, এখন মন্দিরে কারোর ঢোকার কোনো অবস্থাই নেই। আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, একেবারে আমার পিছনে মন্দিরের পতাকাগুলি উঠছে। ভীষণ সুন্দর লাগে এটা। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসলে মন্দিরে মোটামুটি দেখা যায় এবং নামা যায়। তবে আজকে যেহেতু অক্টোবরের মাত্র 6 তারিখ আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবছর, তাই মন্দিরটা একদম ডুবে গেছে, শুধু চূড়াটুকুই দেখা যাচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগছে। আরও কিছুটা বোট রাইড করে তারপরে আমরা নামবো। मतलब आप क्या करते हो? क्या करते हो? ट्रैवलिंग के नाम से ट्रैवलिंग हम भी बॉम्बे से। আকাশে কোজাগরী পূর্ণিমার চাঁদ আর নর্মদা নদীর জলে ভাসতে ভাসতে আমরা আজ সাক্ষী থাকলাম অপূর্ব সুন্দর স্বর্গীয় এক মুহূর্তের। আমরা বেনারসের গঙ্গা আরতি দেখেছি, সেই নিয়ে আমাদের মধ্যে আবেগ, ভালোবাসা, ভালো লাগার অন্ত নেই। তবে আজ এই নর্মদা আরতি দেখেও কিন্তু তার থেকে এক কণা পরিমাণ কম অনুভূতি হলো না। অদ্ভুত সুন্দর এই নর্মদা আরতি। আমার মনে হয় প্রত্যেক বাঙালির একবার এই নর্মদা আরতি সামনে থেকে চাক্ষুষ করা উচিত। এই পবিত্র বাতাবরণে অন্তরাত্মা শুদ্ধ হতে বাধ্য। নর্মদা আরতি দেখে হোটেল সমীর প্যালেসে ফিরে এসে আমাদের অ্যাকচুয়াল রুম নাম্বার 107-এ শিফট করে গেলাম। এই রুমটিও বেশ সুন্দর, আর এই হোটেলের বুকিংয়ের জন্য বুকিং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
আজ কোজাগরি লক্ষ্মী পুজো এবং শারদ পূর্ণিমা, তাই সারাদিন আমাদের সেভাবে খাওয়া দাওয়াও হয়নি, সময়ও পাইনি। নর্মদা ঘাট থেকে ঘুরে এসে সন্ধ্যা আরতি দেখে দারুণ সুন্দর একটা অনুভূতি নিয়ে আমাদের হোটেলে ফিরে এসেছি। আর একদম আমাদের হোটেলের উল্টো দিকেই রয়েছে নানি কি রসোই নামে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট, সেখানেই বসে গেছি। অর্ডার করেছিলাম একটা ভেজ পোলাও আর একটা হচ্ছে মাশরুম পনির, দুটোই আমার কাছে একদম নতুন আইটেম। তার সাথে একটা গ্রিন স্যালাড বলেছিলাম, এখানে দেখছি পেঁয়াজ দিয়েছে। এখানে এনারা ভেজে পেঁয়াজ খান, আমি পেঁয়াজটা খাবো না, কিন্তু এই মাশরুম পনির আর ভেজ পোলাওটা একটু টেস্ট করে দেখে বলি কেমন। বেশ ভালো খেতে। এখন 8:25 হয়ে গেছে, তো আমরা ডিনারই খেয়ে নিচ্ছি, এরপরে হোটেলে চলে যাব। আর আপনাদের সবাইকে আজকের মতো জানাই শুভরাত্রি। এই ছিল আমাদের মধ্যপ্রদেশ সিরিজের প্রথম পর্বের ভিডিও। এরপর আরও 4টি জায়গার ভিডিও আমরা করব এবং সেগুলি বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদের কাছে আসতে থাকবে। কেমন লাগলো আপনাদের আজকের এই পর্ব? প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে নেবেন। যদি আমাদের পরিবারের পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ খুব কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করি এবং প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4:30 এই চ্যানেলে নতুন একটি করে ভিডিও আসে। সাথে থাকবেন, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ বাই বাই।